অনেকের মনে প্রশ্ন থাকে বড় কেকগুলো কিভাবে বানাবো, কিভাবে ডেকোরেশন করব। আজ ভিডিওটা যদি দেখে নাও সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়েই যাবে। চলো আমি কিভাবে এই 2.5 পাউন্ডের কেকটা বানালাম তোমাদের সাথে শেয়ার করে নেই। এখানে দেখো 5টা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা। তারপরেই দেখো ইলেকট্রিক বিটার দিয়ে আমি 30 সেকেন্ডের জন্য বিট করার পরেই 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এরপর চিনিটা স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। এইভাবে 2 মিনিটের মধ্যে কিন্তু আমি চিনিটা দেওয়া শেষ করে দেব। খুব ভালো করে চিনি আর ডিমটা মিশে যাবে। এইভাবে যদি 5 থেকে 7 মিনিট আমরা বিট করতে থাকি। ইলেকট্রিক বিটারের স্পিড কিন্তু সবসময় হাই স্পিডেই রাখতে হবে, কখনো লো করা যাবে না। দেখো চিনিটা কিন্তু আমি এখানে যে ইউজ করছি গুঁড়ো চিনি, আমি রেগুলার যে চিনিগুলো আমরা ইউজ করি সেটাই মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি ওজন করে নিয়ে। এরপর দেখো খুব ভালো করে আমার 5 থেকে 7 মিনিট হয়েই গেছে, একটা ফোমি ভাব এসে গেছে। ডিম আর চিনিটা মিশে গেলে দেখবে এইভাবে একটা ফোমি ভাব এসে যাবে, তখনই বুঝবে যে তোমার এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি তোমাদের কাছে ভালো করেই কিন্তু দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে আমি অয়েলটা দিয়ে দিলাম আর এসেন্সটাও দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু বেশি সময় বিট করা যাবে না, কেবলমাত্র 6 থেকে 7 সেকেন্ডের জন্য বিট করতে হবে। তারপরে ইলেকট্রিক বিটারের কাঁটা আমি খুলে নিলাম আর ময়দাটা খুব ভালো করে আমি স্ট্রেনারের সাহায্যে চেলে নেব। আমি আগেও কিন্তু একবার ময়দাটা চেলে নিয়েছি। এই বেকিং এর ক্ষেত্রে যে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হবে সমস্ত কিছু যদি 2 থেকে 3 বার চেলে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো এয়ার ক্রিয়েট করবে আর স্পঞ্জটা খুব ভালোভাবে একটা সফট স্পঞ্জ রেডি হবে। দেখো একই ডিরেকশনে আমি ময়দা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব আলতো হাতে ধীরে ধীরে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব দেখো ধীরে ধীরে কিন্তু আমি এখানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর তাড়াহুড়ো কিন্তু এই পর্যায়ে করাই যাবে না, তাহলে কিন্তু ফোমটা বসে যাবে। আর এই পর্যায়ে কিন্তু ময়দা মেশানোর আগেই তুমি জারি মধ্যে ওটিজি কিংবা গ্যাস ওভেন যেখানেই তুমি কেকটা বেক করো না কেন আগেই প্রিহিট করতে বসিয়ে দেবে। আর বেকিং টিনটা কিন্তু আগে থেকেই রেডি করে রাখতে হবে। আমি 9 ইঞ্চির একটা কেক টিন রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এরপর আমি প্রিহিট করা ওভেনে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে দেখো আমার কেক স্পঞ্জটা রেডি হয়ে গেছে। তোমাদের কাছে আমি মোল্ড আউট করেও দেখিয়ে দেব। যাদের এই বড় কেকগুলো মোল্ড আউট করতে আর লেয়ার কাট করতে অসুবিধে হয়, তোমরা ভিডিওয়ে দেখানো প্রসেস অনুযায়ী বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, পারবে। দেখো আমি প্রথমে সাইডের অংশগুলো ভালো করে প্যালেট নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা ভিডিওয়ে দেখানো প্রসেস অনুযায়ী বুঝতেই পারছো। এরপর আমি মোল্ডটা দেখো এমনি উল্টে দিলেই খুব সুন্দর করে এখানে মোল্ড আউট হয়ে গেল কেকের স্পঞ্জটা। এরপর আমি বাটার পেপারটা তুলে নিয়েছি, 3টে লেয়ারে ভাগ করে নেব। তোমরা এটা 10 ইঞ্চির মোল্ডেও বানাতে পারো, হাইটের 10 ইঞ্চির মোল্ড। আমি এখানে 9 ইঞ্চির মোল্ডে বানিয়ে নিয়েছি। এখানে দেখো ব্রেন নাইফ দিয়ে খুব সুন্দর করে 3টে লেয়ারে ভাগ করে নিচ্ছি। খুব নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে। খুব আলতো হাতে কিন্তু এটা কাটতেই হবে। খুব সুন্দর করে দেখো আমার 3টে লেয়ারে ভাগ হয়ে গেছে। এরপর আমি বোর্ড নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 3 পাউন্ডের কেকের বোর্ডটাই ইউজ করছি। খুব ভালো করে মিডিলে আমি বসিয়ে দিয়েছি প্রথম স্পঞ্জটা। অবশ্যই কিন্তু বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিতে হবে। আর এখানে সুগার সিরাপটা যে ইউজ করছি একেবারে ঠান্ডা হয়ে যায় যেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে দেখো আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। এই কাজটা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা একেবারে ড্রাই হয়ে যাবে, খেতেই পারা যাবে না। এরপর আমি পরিমাণ মতন ক্রিম দিচ্ছি। অতিরিক্ত বেশি ক্রিম বা কম ক্রিম দিতে যেও না, তাহলে কিন্তু বেশি ক্রিম দিলে কেকটা ভালো লাগবে না খেতে, আর কম ক্রিম দিলে যতটা হাইট চাচ্ছিলে ততটা পাবে না। এরপর দেখো আমি ক্রিমটা খুব ভালো করে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এভাবে কিন্তু সমানভাবে ক্রিমটা চারিদিকে স্প্রেড করে নিতে হবে। কোথাও কম কোথাও বেশি থাকলে কিন্তু পারফেক্ট ভাবে তোমার কেকটা কিন্তু এখানে ফিনিশিং আসবে না। এরপর হোয়াইট ফরেস্ট কেকগুলো যেমন আমি করে থাকি, এখানে চকলেট গানাশ দিয়ে দিয়েছি। এরপর চকো চিপস দেব। চকলেট গানাশটা 1:1 রেশিওতে বানিয়েছি, যেভাবে আমি ব্ল্যাক চকলেটের গানাশ রেডি করি সেভাবেই। দেখো এখানে চকো চিপসটাও কিন্তু আমি ভরে ভরে দিয়ে দিলাম। সবসময় কোয়ালিটি মেনটেন্স করে কাজ করবে, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে তুমি কাজটা কমপ্লিট করতে পারবে। দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। দেখো এখানে পরিমাণ মতন আবারও ক্রিম দিয়ে দিয়েছি আর প্যালেট নাইফ দিয়ে চারিদিকে আমি স্প্রেড করে নিচ্ছি। একেবারে আমি ক্রাম কোটিং করে নেব। এইভাবে ক্রাম কোটিং করে কাজগুলো যদি করে নাও তাহলে কিন্তু পারফেক্ট ভাবে তোমরা ফিনিশিংটা
খুব তাড়াতাড়ি আনতে পারবে আর কম খাটনিও হবে। এখানে আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি তোমাদের সাথে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো এখানে কথা বলতে বলতে খুব সুন্দর করে আমি আবারও গানাশ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিয়েছি আর চকো চিপস দিয়ে ভরে নিচ্ছি। সবসময় আমি আবারও একই কথা বলবো, কোয়ালিটি মেনটেন সবসময় করবে, তাহলে কিন্তু কাস্টমারও খুশি হবে আর তুমিও কাজে স্যাটিসফ্যাকশন পাবে। আবারও দেখো এখানে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। এরপর আমি ক্রিম একটু বেশি করেই দিয়ে দিয়েছি, একেবারে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে তোমরা 30 মিনিট রাখার চেষ্টা করবে। হাতে যদি সময় কম থাকে অন্তত 20 মিনিট রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু কেকটা ফ্রিজের মধ্যে সেট হয়ে যাবে আর কম ক্রিমে খুব কম সময়ে তোমরা কিন্তু ফিনিশিংটা আনতে পারবে। যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি, এই যদি কথাগুলো তোমরা একটু শুনে নাও আর সেটা যদি তোমরা অ্যাপ্লাই করো, দেখবে পারফেক্ট ভাবে ফিনিশিং আনতে পারবে একটা কেকের মধ্যে। বোর্ডটা খুব ভালো করে ক্লিন করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপরেই দেখো এখানে ফিনিশিং করেছি হোয়াইট কালারের আর পিঙ্ক কালারের ক্রিম দিয়ে। আমার ভিডিওটা চালাতে ভুলেই গিয়েছিলাম, এত চাপ থাকে। এর সাথে আরো দুটো কেক বানানোর ছিল, তো ভুলে যাওয়া হয়। তো তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে। তো দেখো এখানে আমি ফিনিশিংটা করে নিয়েছি। এরপর হোয়াইট ফরেস্ট যেহেতু ছিল কেকটার ফ্লেভার, সেই জন্য আমি চারিদিক থেকে এরকম ধরনের ছোট্ট ছোট্ট করে চকলেট গুলো কেটে নিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। আর এক্সট্রা চকলেট গুলো আমি প্যালেন নাইফ দিয়ে কেকের চারিদিকে লাগিয়ে নিচ্ছি আর বোর্ডের চকলেট গুলো সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে দেখো চকলেট গুলো আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু চকলেট ছোট ছোট করে কেটে নিয়ে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। খুব সুন্দর করে দেখো চকলেট গুলো সেট হয়ে গেছে, সেই জন্য কেকের মধ্যে ভালোভাবেই আটকে গেছে। এই টিপসটা তোমরা কিন্তু ফলো করো। এই টিপসটা ভালো লাগলে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও বলছি তোমাদের কাছে, দেখো আমি এখানে রোজগুলো বানিয়ে নিচ্ছি। ক্যামেরাটা এমন অ্যাঙ্গেলে করা ছিল যে এখানে দেখো আমি যে রোজগুলো বানাচ্ছি আমার হাতটা উঠেই যাচ্ছিল, তাই আমি একটা রোজ বানানো দেখিয়েই এখানে বাকি রোজগুলো যে বসিয়ে দিচ্ছি সেটাই দেখিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে কেবলমাত্র ইউ আকার করেই করে নিতে হবে। একা ভিডিও করি তো তো বুঝতেই পারি না যে কোন দিকে দেখা যাচ্ছে, তারই মধ্যে দেখো বানানোর চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছো। এই হোয়াইট কালারটার সাথে এই পিঙ্ক কালারের রোজগুলো খুব সুন্দর দেখাচ্ছিল, কাস্টমারের খুব পছন্দ হয়েছিল। আর যিনি অর্ডার করেছিলেন উনি আমার প্রথম এই কেকগুলো নিচ্ছিলেন আর উনি খুবই খুশি হয়েছিলেন টেস্টের দিক থেকে প্লাস ডেকোরেশনের দিক থেকে। তোমাদের যদি এই ডেকোরেশনটা ভালো লাগে তোমরা অবশ্যই বানিও। আর এখানে দেখো হার্ট শেপ বানিয়ে নিয়েছিলাম কয়েকটা, তো টপারও আমি বসিয়ে দিয়েছি। যেহেতু এটা হোয়াইট ফরেস্ট কেক ছিল তাই আমি হোয়াইট চকলেটের টপার বানিয়ে নিয়েছিলাম। আর উপর থেকে দেখো আমি হোয়াইট চকলেট কিভাবে স্প্রেড করে নিচ্ছি। এখানে হ্যাপি বার্থডে লিখতে বলা হয়েছিল, সেভাবেই আমি হ্যাপি বার্থডেও লিখে দিয়েছিলাম। আর দেখো আমি একটু সিলভার ডাস্টও স্প্রে করে নিচ্ছি যাতে দেখতে আরো ভালো লাগে। এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বানিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।